আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে ও বিদেশে জব্দকৃত লুটের প্রায় 2 লাখ কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার হবে জানালেন গভর্নর। 125 জন অর্থ পাচারকারী চিহ্নিত, শফিকুল আলম। আওয়ামী লীগ আমলের রাজনীতিবিদরা পালিয়ে গেলেও শক্তিশালী হচ্ছে আমলারা, ডক্টর দেবপ্রিয়। ফ্যাসিস্ট সরকারের মডেলেই আসছে নতুন বাজেট, আমির খসরু। ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাঁধা আইনি জটিলতা এবং উচ্চ আদালতের রিট। উপদেষ্টা আসিফ মাহমুদ, 5ম দিনের মতো সমর্থকদের নগর ভবন অবরোধ। এবং হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। মামলা থাকায় গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশ ও দেশের বাইরে জব্দকৃত লুটের প্রায় 2 লাখ কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার করতে চায় সরকার। প্রয়োজনে আইনের সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে 1,30,000 কোটি টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি ও 42,600 কোটি টাকার বেশি নগদ অর্থ জব্দ করা আছে। এছাড়া বিদেশে জব্দ করা টাকা ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। অর্থ পাচার, পাচারকৃত অর্থ ফেরত আনা ও আর্থিক খাতের সমসাময়িক বিষয়ে সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন গভর্নর। এ সময় পাচারকৃত অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশের সাথে সরকার যৌথভাবে কাজ করছে বলে জানান গভর্নর। জব্দ করা টাকা ও শেয়ার ব্যবহার করতে তহবিল গঠন করা হবে বলেও জানান তিনি। আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে, যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে। সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলে দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয়, দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করব সরকারের কাছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে জব্দ করা টাকা ফিরিয়ে আনা হবে। সোফার যে অ্যাটাচমেন্ট হচ্ছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি 0.7 কোটি টাকা আর কি। 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারের আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং। এছাড়া 200 কোটি বা তার বেশি আকারের পাচারকৃত অর্থ বিদেশি আইনি সংস্থার মাধ্যমে ফেরত আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এই সংক্রান্ত তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত চোরতন্ত্রের রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা পালিয়ে গেলেও আমলারা আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে অংশীজন বৈঠকে তিনি একথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের পুরনো ইকোনমিক মডেলেই নতুন বাজেট তৈরি করা হচ্ছে। সরফুল আলমের রিপোর্ট। বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের বৈঠকে উঠে আসে দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক খাতের নানা প্রসঙ্গ। জিডিপির প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ কয়েকটি খাতে বাজেট বাড়ানোর পরামর্শ দিয়ে বক্তারা বলেন,
অর্থনীতিতে স্বস্তি না ফিরলে কোনো সংস্কারই কাজে আসবে না। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4 ভাগের কম হবে এমন আশঙ্কার কথাও জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে, এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, কিছু রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মান হয়ে আছেন, আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। আসছে বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। সরকারের যে বাজেট সেটা কন্টিনিউশন, বেসিক্যালি সেখান থেকে কোনো ডিপার্চার করে আলাদা করে কোনো কিছু করা হয়নি। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, এইটাকে মাথায় রেখে কতটুকু বাজেটে চিন্তা করা হয়েছে, এই প্রশ্নগুলো আসলে আমাদের আনসার করা দরকার। We have to acknowledge the journey that we took from the destruction of the war and through the turbulent economic external economy, and we should also recall the liberation of Bangladesh happened when world economic order broke down. অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের মধ্যবর্তী পরিকল্পনা না থাকা, শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলেও জানান অর্থনীতিবিদরা। তাহলে বলবে যে হ্যাঁ, আমি ডিসক্রিশনারি পাওয়ার নাই করে দেব। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। তার জন্য বাজেটে আমরা ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় এবং অন্য কাউকেও আপোষ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিএনপির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কাউকে সংগঠিত করতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন বিলম্বের চেষ্টা কিনা প্রশ্ন রাখেন তিনি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ দৃশ্যমান হচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে, জনগণের সেই আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারকে পূরণ করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও ঐকমত্য কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায় তা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করতে হবে। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, সেটা থেকে বঞ্চিত রাখবেন। আরেক আলোচনা সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, স্বৈরাচারের দোসররা সরকারকে প্রভাবিত করছে, অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে গড়িমসি তারই প্রমাণ। শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখন বসে আছে, তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য। নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারকে ষড়যন্ত্রকারীদের সাথে নয়, গণতন্ত্রকামী মানুষের পক্ষে থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে তাদের দায় দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে দেশের 4টি বিভাগে বিকেএসপি রয়েছে। তার দল সরকার গঠন করলে দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি প্রতিষ্ঠা করবে, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। প্রয়োজনে খেলোয়াড় তৈরি করতে সিলেবাসে পরিবর্তন আনার কথা উল্লেখ করেন তিনি। পশ্চিম লন্ডনের একটি 5 তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায় দায়িত্ব নেবে রাষ্ট্র। আগামীতে যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমাদের দল বিএনপি সরকার গঠনে সক্ষম হলে অনেকগুলো বিষয়ের পাশাপাশি কিভাবে বাংলাদেশের ক্রীড়াটাকে কম বেশি সাজাতে চাই, অথবা কিভাবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের দিক থেকে খেলোয়াড় বের করে নিয়ে আসতে চাই, বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের খেলোয়াড়কে বের করে নিয়ে আসতে চাই, তাদের স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি যারা স্পোর্টসম্যান, আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। আইনি জটিলতা এবং উচ্চ আদালতের রিট থাকায় এখনই ইশরাক হোসেনকে শপথ পড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জনভোগান্তি হয় এমন কর্মসূচি না করার আহ্বান জানান তিনি। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে নগর ভবনের সামনে ব্লকেড কর্মসূচি পালন করে তার সমর্থকরা। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের দৈনন্দিন কার্যক্রম। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রতিবাদী গান আর বিক্ষোভে নগর ভবনের সামনে চলে ইশরাক সমর্থকদের ব্লকেড কর্মসূচি। স্লোগানে মিছিলে প্রকম্পিত হয় ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 5 দিন ধরে চলা আন্দোলনের দাবি একটাই, যে কোনো মূল্যে দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাককেই দায়িত্ব দিতে হবে। দাবি আমাদের একটাই, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাই। তারা তো উপদেষ্টা হয়ে বসে আছে, কিন্তু এখানে তো ঢাকা শহর ঢাকাবাসী পুরান ঢাকায় এসে তারা দেখুক সশরীরে যে আমাদের কি বহাল অবস্থা। আমাদের ঢাকা দক্ষিণে যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো কেঁচো ঘুরতে গিয়ে সাপের মতো বের হয়ে চলে আসবে। এই জন্য ইশরাক হোসেনকে তার যোগ্য আসনে বসতে দেওয়া হচ্ছে না। এদিকে নানা জটিলতা থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনই এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি রিটের বিষয়টা, এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন। এদিকে দাবি আদায়ে মঙ্গলবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন কারাগারে। রাজধানী ভাটারা থানায় দায়ের করা এই মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারা ফারজানা হক। 22 মে তার জামিনের বিষয়ে শুনানি হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, মামলা থাকায় নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, যদিও ঘটনাটি বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের হার্ট থ্রব অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কড়া পুলিশি প্রহরায় ডিবি অফিস থেকে আনা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। কিছু সময় হাজতখানায় রাখার পর আদালত পাড়ায় উৎসুক জনতার ভিড় ঠেলে তাকে তোলা হয় এজলাসে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে শুনানি শুরু করেন। তদন্ত কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন তিনি।
অন্যদিকে ফারিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে জামিন চান তার আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরো কাগজপত্র সহ আরো তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি। এদিকে মামলা থাকায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে সচিবালয় ব্রিফিংয়ে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিয়েছেন। অপরদিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এতে তিনি বিব্রত বলেও উল্লেখ করেন। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিলেটে দলের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন, আদালতের রায়ের পরও সরকার এই নিয়ে টালবাহানা করছে, যা গ্রহণযোগ্য নয়। সরকারের ভেতরের একটি অংশ জাতীয় নির্বাচন নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন, অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহৎ। স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান ইসি আব্দুর রহমানুল মাসুদ। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহণকারী অংশ নেন। গণতান্ত্রিক বিষয়, হারতে রাজি না, জিততে রাজি। কাজে এই ধরনের নির্বাচন করতে গিয়ে একটা সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যেটা একটা জায়গাটিক টাস্ক কথা বলে, জায়গাটিক টাস্ক। তারা এই জায়গাটিক টাস্ক এত কঠিন একটা জিনিস যারা পরিচালনা করবে তাদের আগে দক্ষতা দরকার। তাদের দক্ষতার উপরই একটা কাজ সুচারুভাবে চলতে পারে। আমি যদি দক্ষ না হই, আমি যদি স্কিল না হই, তাহলে কি করে আমার পক্ষে একটা দক্ষতার সাথে একটা কাজ করা সম্ভব? বিশ্ব রেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। সপ্তম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠার কৃতিত্ব অর্জন করলেন তিনি। সি টু সামিট শীর্ষক শাকিলের এবারের অভিযান ছিল পায়ে হেঁটে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড। কক্সবাজার থেকে পায়ে হেঁটে ৮৪ দিনে দ্রুততম সময়ে ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। বিশ্ব রেকর্ড করে এভারেস্টে আরোহণ শেষে ক্যাম্প ৪-এ ফিরেছেন ইকরামুল হাসান শাকিল। শিক্ষক লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন কুয়েটের শিক্ষকরা। দুপুরে শিক্ষকরা কর্মসূচি শুরু করলে শিক্ষার্থীদের একাংশ তাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত ক্লাস শুরু করার দাবি জানান। গত ৪ মে থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষকরা ক্লাসে ফিরেননি। গতকাল সাধারণ সভা শেষে প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দেয়া হয়। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
বিচার প্রক্রিয়ার জন্য তদন্ত হয়েছে। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যা সমাধান হওয়ার কথা। গত 4 তারিখ থেকে আমরা সমস্ত একাডেমিক কার্যক্রমে বর্জন করছি এবং গতকালকে থেকে আমরা প্রশাসনিক কাজে অসহযোগিতা করে আসছি। আমরা প্রশাসনিক কাজ বলতে আমরা শিক্ষকরা আমাদের নিজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমরা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজে প্রশাসনকে সহায়তা করি, যেমন হেড, ডিএন, ডিরেক্টর, ডিএসডব্লিউ, প্রভোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট। এখন আমরা কোনো দাপ্তরিক কাজ করছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের 6টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখতে করা রিটের আদেশ আগামী 26 মে। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করেন। গত 4 মে সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়ার হয়েছে রিটে। রিট আবেদনে আরও বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশ কিছু সুপারিশ ইসলামী শরীয়তের বিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী, দেশের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। রিটের সংশ্লিষ্ট 3 মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। কমিশনের প্রতিবেদনের 3, 4, 6, 10, 11 ও 12 অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারত সরকার নিষিদ্ধ করায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টস মালামাল সহ বিভিন্ন পণ্যের শতাধিক ট্রাক। এর মধ্যে বন্দরের ভেতর আছে 36টি ট্রাক। বাকি ট্রাকগুলো বন্দরের বাইরে অবস্থান করছে। ভারতের নতুন নির্দেশনার ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ও আমদানি রপ্তানির গতিপথে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে আকাশপথে তৃতীয় দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা গত মাসে হঠাৎ বন্ধ করে দেয় ভারত। একের পর এক এই সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় বাংলাদেশের রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 200 থেকে 250 ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে ভারতে। এদিকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়েছে 20টি পণ্যবাহী ট্রাক। আটকে পড়া ট্রাকে বিভিন্ন পণ্যের মধ্যে রয়েছে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য, তুলা ও সুতা। বন্দর সংশ্লিষ্টরা জানায়, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব। এদিকে বেনাপোল স্থলবন্দরেও তৈরি পোশাক বোঝাই 36টি ট্রাক আটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকা 10 সপ্তাহ অবরোধ করে রাখার পর সেখানে সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজায় যাতে দুর্ভিক্ষ দেখা না দেয় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সুপারিশ ক্রমে এবং হামাসের বিরুদ্ধে তাদের নতুন সামরিক অভিযানের সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজা জনগণের জন্য সীমিত পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দেবে যাতে দুর্ভিক্ষের মতো কোনো সংকট সৃষ্টি না হয়। এছাড়া হামাস যেন গাজায় মানবিক সহায়তা বিতরণ করতে নিয়ন্ত্রণ করতে না পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, যা ছড়িয়ে পড়েছে তার হাড়ে। প্রস্রাবজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর গত শুক্রবার 82 বছর বয়সী বাইডেনের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। ক্যান্সারটি বর্তমানে গ্রেড গ্রুপ 5-এ রয়েছে, তবে এটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই বেশিরভাগ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাতে গোনা কয়েকবার জনসম্মুখে আসেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট গেল এপ্রিল মাসে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
আর সবশেষ মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের দ্য ভিউ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাকে হোয়াইট হাউসের শেষ বছরে তার স্মৃতিশক্তি কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করেন তিনি। বহু বছর ধরে ক্যান্সার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। 2022 সালে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যান্সার মুনশট উদ্যোগ আবারও শুরু করেন বাইডেন। 2047 সালের মধ্যে 40 লাখেরও বেশি ক্যান্সারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই তার লক্ষ্য। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবার নিজেই আক্রান্ত হলেন মরণ ব্যাধি এই রোগে। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের বলে জানিয়েছেন চিকিৎসকরা, যা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সমস্ত শরীরে। বাইডেনের কার্যালয় জানিয়েছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এটি নিরাময়যোগ্য হলেও হাড়ে ছড়িয়ে পড়ায় সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন 82 বছর বয়সী মার্কিন এই রাজনীতিবিদ। খবর শুনে মর্মাহত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছেন তিনি। বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মতে পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 পুরুষের মধ্যে 13 জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বলেও জানায় সংস্থাটি। এর আগে 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান বাইডেনের বড় ছেলে বাও বাইডেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপির সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এমনটা বলেন তিনি। এ সময় তিনি যোগ করেন, এতদিনে যারা দুর্নীতি করেছে তারাই বিসিবির গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায়। সিরিজ জয়ের মিশনে রাতে দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের 27 রানে হারায় লিটন দাসের দল। এখনো পর্যন্ত দু দলের 4 সাক্ষাতে প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। প্রথম ম্যাচের একাদশে থাকা মোস্তাফিজুর রহমান নেই দলে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন টাইগার পেসার। তাই বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে সফরকারী শিবিরে। প্রথম খেলায় একেবারে শেষ পর্যন্ত লড়াই জমিয়ে রেখেছিল সংযুক্ত আরব আমিরাত। রাত 9টায় শুরু হবে ম্যাচটি। মাঠে বসে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাবেন রবির গ্রাহকরা। দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপার রবিবার ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী 25 মে একটি অফার দেবে তারা। সেখানে জয়ী গ্রাহকরা 10 জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ দেখার সুযোগ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সহ অন্যান্য কর্মকর্তারা। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে ও বিদেশে জব্দকৃত লুটের প্রায় 2 লাখ কোটি টাকা দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যবহার হবে জানালেন গভর্নর। 125 জন অর্থ পাচারকারী চিহ্নিত, শফিকুল আলম। আওয়ামী লীগ আমলের রাজনীতিবিদরা পালিয়ে গেলেও শক্তিশালী হচ্ছে আমলারা, ডক্টর দেবপ্রিয়। ফ্যাসিস্ট সরকারের মডেলেই আসছে নতুন বাজেট, আমির খসরু।
ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নজরুল ইসলাম খানের। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা আইনি জটিলতা এবং উচ্চ আদালতের রিট, উপদেষ্টা আসিফ মাহমুদ। পঞ্চম দিনের মতো সমর্থকদের নগর ভবন অবরোধ। এবং হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। মামলা থাকায় গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। HN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN বাংলা নিউজ। ধন্যবাদ।